আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে কি ইউনূস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি, নাকি ইউনূস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে। বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের সকল সরকার বরাবর একটা স্বাধীন ফিলিস্তিন ভূমির পক্ষে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে। বাংলাদেশের সব সময়কার নীতিগত অবস্থান হচ্ছে এই যে ইসরায়েল একটি আগ্রাসী বাহিনী, যারা ফিলিস্তিনের ভূমি দখল করে আগ্রাসন চালিয়েছে, সে কারণে ইসরায়েলের সঙ্গে কখনোই কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ, এবং বাংলাদেশ বরাবর ফিলিস্তিনের জনগণের যে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা তাতে সমর্থন দিয়েছে এবং বলেছে 1967 সালের সীমান্তটা যেমন ছিল সে অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা সহ একটা ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ অবস্থান নিচ্ছে। বাংলাদেশের বরাবরের এই অবস্থানকে একেবারে তুচ্ছ করে ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করে, যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসরায়েলি এবং ইজিপ্ট বাহিনীর সঙ্গে মিলে গাজায় ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে, সেই হামলা বন্ধে তারা কাজ করবে। মানে ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনাটা কি এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো মহল জানে না, যে কারণে তারা উদ্বিগ্ন যে ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনায় আসলে ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে তার অবস্থানটা কি। ফিলিস্তিনের কর্তৃপক্ষ, ফিলিস্তিনের জনগণ কিংবা প্যালেস্টাইনের কোনো পক্ষকে এই আলোচনায় যুক্ত করা হয়নি ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনা দেওয়ার আগে। এই 20 দফা পরিকল্পনায় একমাত্র গাজা ছাড়া আর কোনো ভূমি বিষয়ে কোনো আলাপ করা হয় নাই। আর ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে গাজায় হামাস, যে হামাস পুরো গাজার নিয়ন্ত্রণ করছে, হামাসকে নিরস্ত্র করা, মানে তাদের অস্ত্র জমা নেওয়া। হামাসের যেসব ব্যক্তিরা পূর্ণাঙ্গভাবে ইসরায়েলি মার্কিন বাহিনীর আনুগত্য মেনে ওই অঞ্চলে থাকতে রাজি হবেন, তাদেরকে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে গাজায় থাকতে দেওয়া, না হলে তাদেরকে গাজা থেকে একটা সেফ এক্সিট দেওয়া। এর জন্যে, এই পুরো প্রক্রিয়াটা সাধনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গড়ে তুলছে। আর এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটন গিয়ে মার্কিন প্রশাসনকে কথা দিয়ে এসেছেন যে বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজায় স্থিতিশীলতা আনতে সেখানে তাদের ফোর্স পাঠাবে, অর্থাৎ তাদের বাহিনীকে যুক্ত করবে। ঠিক কি কারণে বাংলাদেশ ইসরায়েলের নেতৃত্বে একটা বাহিনীর মাধ্যমে গাজায় এমন স্থিতিশীলতা আনতে কাজ করতে রাজি হলো, যেই স্থিতিশীলতায় ফিলিস্তিনিরা বিশ্বাস করে না, যেই স্থিতিশীলতা আসবে কিনা, কিসের ভিত্তিতে এই স্থিতিশীলতা, এ নিয়ে প্যালেস্টাইনিদের কোনো পক্ষের সঙ্গে আলাপ হয়নি। আন্তর্জাতিক পক্ষগুলোর, পৃথিবী জুড়ে সচেতন পক্ষগুলোর আরো উদ্বেগের কারণ হচ্ছে যে ট্রাম্পের এই পরিকল্পনায় এমনকি জাতিসংঘকে যুক্ত করা হয় নাই। যেমন ধরেন আজারবাইজান এবং ইন্দোনেশিয়া এবং তুরস্ক, এরই মধ্যে তারাও বলেছে যে তারাও এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়। তুরস্কের ব্যাপারটি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তার মানে এক্ষেত্রে ইসরায়েলের নিয়ন্ত্রণ এতটাই প্রবল যে কোন বাহিনী যোগ দিতে পারবে পারবে না সেটা নির্ধারিত হচ্ছে ইসরায়েলের ইশারায়। এখন গাজার
পুরো ভূমিটা যাতে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকে সেই নিয়েই তো যুদ্ধ। মানে ধরেন 2023-এর অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে 70,000-এর বেশি নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, মানুষ হত্যা করেছে। গাজা ভূখণ্ডে 1.5 লক্ষের বেশি, প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ আহত হয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে এখন নাকি ট্রাম্পের কথায় একটা যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইসরায়েলি বাহিনী ক্রমাগতভাবে সেখানে এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশ সরকার কি করে নিশ্চিত হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে বলছে যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ওখানে মোতায়েনের মাধ্যমে হামাসকে নিরস্ত্র করে ফেললে, মানে হামাসের কাছ থেকে অস্ত্র নিয়ে নিলেই ওখানে স্থিতিশীলতা আসবে, সেটা কি করে বাংলাদেশ বিশ্বাস করছে? সেটা একটা প্রশ্ন। এর চেয়েও বড় প্রশ্ন, তারপর ইসরায়েলের বাহিনীর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠিত হলে এবং সেখানে সশস্ত্র প্রতিরোধকারী হামাসকে নিরস্ত্র করে ফেললে ওই ভূমিটা যে প্যালেস্টাইনের থাকবে নাকি ইসরায়েলি নিয়ন্ত্রিত ভূমিতে পরিণত হবে, সে বিষয়টা যখন পৃথিবীর কোনো পক্ষ নিশ্চিত নয়, তখন ইউনূস সরকার নিশ্চিত হচ্ছে কি করে? নাকি ইউনূস সরকার কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনূসের পরামর্শে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে যে তাদের কাছে এই যে বাংলাদেশ বরাবর প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপর এক রকমের বিরাট সমর্থন দিয়ে এসেছে নৈতিক এবং আন্তর্জাতিক মহলে, সেটা সেই অবস্থানকে কোনোভাবে মূল্যবান বলে মনে করছে না। ট্রাম্প প্রশাসনকে খুশি করতে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের আর মেয়াদ আছে 1 মাসের মাত্র কিছু বেশি সময়, তার এই চরম উদ্গ্রীব হয়ে ওঠার কারণ কি? দেখেন, একটা অনির্বাচিত সরকার যখন একটা দেশের 5.5 দশকের নীতির বাইরে গিয়ে সেই দেশের জনগণের যে সহানুভূতি, অনুভূতি এবং আবেগ, মানে প্যালেস্টাইন ভূমির প্রতি, সেইখানকার মুক্তি সংগ্রামের প্রতি, সেটাকে তুচ্ছ করে যে মার্কিন প্রশাসনকে খুশি করতে গেল, তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের হয় একদিকে লম্বা সময় থাকবার ইচ্ছা ট্রাম্প প্রশাসনকে খুশি করে, কারণ আমরা জানি যে ট্রাম্প প্রশাসন সেই 2025-এর জুন জুলাই থেকে ক্রমাগতভাবে ইউনূস সরকারকে চাপ প্রয়োগ করছে যে একটা নির্বাচিত সরকার আনবার মাধ্যমে যাতে অন্তর্বর্তীকালীন সরকার সরে যায়। তাহলে কি ইউনূস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে, প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে, সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি? নাকি ইউনূস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের এক্সিট, সেফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে? মানে এর চেয়ে বিস্ময়কর কূটনৈতিক নৈতিক অবস্থানের বদল হতেই পারে না। এই যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ যেখানে বাংলাদেশ এখন যোগ দিতে যাচ্ছে, এটা যে শুধুমাত্র মানে ইসরায়েলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে পরিচালিত হবে তাই নয়, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই যে গাজা যখন মুক্ত করা হবে, মানে হামাসের হাত থেকে, হামাসকে নিরস্ত্র করে, এরপর গাজায় কখন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবারও গঠিত হবে, আদৌ কোনো ফিলিস্তিনি জনগণের নেতৃত্বে কোনো বাহিনী গঠিত হবে কিনা, এই ইসরায়েলি নেতৃত্বাধীন বাহিনী, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ কতদিন গাজায় মোতায়েন থাকবে, সেসবের কোনো বর্ণনা এই ট্রাম্পের এই 20 দফা নীতির মধ্যে কিন্তু নাই। এর চেয়েও ভয়াবহ হচ্ছে, ট্রাম্প তার প্রস্তাবে সুস্পষ্টভাবে বলেছেন যে তার এই প্রস্তাবনা মেনে যদি
ফিলিস্তিনি জনগণ এবং হামাস না চলে, তাহলে ইসরায়েল যে কোনো ব্যবস্থা নিতে পারবে এবং ইসরায়েল মার্কিন যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য ফিলিস্তিনি জনগণকে প্রস্তুত থাকতে হবে। তার মানে বাংলাদেশি বাহিনী যখন আইএসএফ এ মানে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর অধীনে গাজায় কাজ করছে, তখন যদি ইসরায়েলি বাহিনীর মনে হয় ফিলিস্তিনি জনগণ এখনো স্বাধীনতা চাইছে, ফিলিস্তিনি জনগণ এখনো চাইছে যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাক, তাহলে তারা আবারও ব্যাপক হামলা পরিচালনা করতে পারবে, ব্যাপক গণহত্যা পরিচালনা করতে পারবে এবং বাংলাদেশ বাহিনীকে তার অংশ হতে হবে। কারণ ইউনূস সরকার, একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ করবে ফিলিস্তিন ভূখণ্ডে, যেই দেশটির সঙ্গে মানে যেই ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ কখনো কূটনৈতিক বাণিজ্যিক কোনো সম্পর্ক রাখেনি, কারণ একে একটা আগ্রাসী বাহিনী বলে মনে করে এসেছে। মানে ইসরায়েলি পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহু, যাকে একজন গণহত্যাকারী পরিচালনাকারী হিসেবে সারা পৃথিবীতে এখন ব্যাপক সমালোচনা করা হচ্ছে, তিনি সরাসরি বলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে যে এটা কোনো যুদ্ধের অবসান নয়, মানে ট্রাম্পের 20 দফার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন কোনো যুদ্ধের অবসান নয়, এটা হচ্ছে মূলত গাজায় হামাসকে ডিজার্ম করার বা হামাসকে নিরস্ত্র করার একটা পরিকল্পনা। দেখেন, যেটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশ বরাবর মনে করে টু নেশন থিওরি, যে দুটো আলাদা রাষ্ট্র হতে হবে, ইসরায়েল এবং প্যালেস্টাইন, এবং 1967 সালের সীমান্ত অনুযায়ী প্যালেস্টাইনটা হবে এমন ভাবে যে যেখানে পশ্চিম তীর থাকবে প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত এবং পূর্ব জেরুজালেম হবে প্যালেস্টাইনের রাজধানী। ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, সেখানে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর নিয়ে কোনো আলাপ নেই এবং একদিকে যখন গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে 2023 অক্টোবর থেকে, হাজার হাজার মানুষ হত্যা করেছে, তখন তারা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে তাদের সেটেলমেন্ট মানে তাদের বসতি, তাদের স্থাপনা আরো বাড়িয়েছে এবং ওই পুরো এলাকা এখন কিন্তু ইসরায়েলের দখলে। তাহলে স্থিতিশীলতা মানে যে স্থিতিশীলতার পরিকল্পনা ট্রাম্প দিয়েছেন এবং যেই স্থিতিশীলতার পরিকল্পনায় ভরসা রেখে ইউনূস সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠিয়ে দিচ্ছে মার্কিন ইসরায়েল ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সেই স্থিতিশীলতাই কিন্তু গাজাতেই একেবারে মানে রাবলের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে, যেই ধ্বংসস্তূপ ক্রমাগতভাবে বিমান হামলা চালিয়ে 2023 অক্টোবর থেকে এখন পর্যন্ত গড়ে তোলা হয়েছে বা যাতে পরিণত করা হয়েছে গাজাকে, ওই ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিদের আটকে ফেলার এই পরিকল্পনায় আসলে বাংলাদেশের সেনাবাহিনীকে সংযুক্ত করছে ডক্টর ইউনূসের সরকার। বিস্ময়কর এবং প্রশ্ন করা জরুরি, এত বড় একটা অনৈতিক সিদ্ধান্ত কেন ইউনূস সরকার ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নিল? এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনালয়ে আঘাত করেছি। জুলাই অভ্যুত্থানে হাদির প্রকৃত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আম জনতা দলের তারেক রহমান যথার্থই উল্লেখ করেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের মূল সময়ে হাদির কোনো দৃশ্যমান অংশগ্রহণ ছিল না। যখন দেশের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, তখন হাদি অদৃশ্য ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। তার প্রকাশ্য আবির্ভাব হয় মূলত 5 আগস্টের পর, যখন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুরের সময় তিনি প্রথম সামনে আসেন এবং নোংরা ভাষায়, অশ্লীল ভাষায় তিনি রাজপথ প্রকম্পিত করেন। অর্থাৎ এই তথাকথিত বিপ্লবের সময় নয়, বিপ্লবের ফসল ভোগের সময়ই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। হাদির রাজনৈতিক পরিচয় মূলত নির্মিত হয়েছে আক্রমণাত্মক ভাষা এবং ভয়ঙ্কর ভারত বিদ্বেষী বিভাজনমূলক বক্তব্যের মাধ্যমে। গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য এবং গোপালগঞ্জকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তার রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। দেশের শিক্ষা, অর্থনীতি বা সমাজ উন্নয়নে তার কোনো গঠনমূলক অবদান খুঁজে পাওয়া যায় না।
তার রাজনীতির মূল উপাদান ছিল বিদ্বেষ এবং বিভাজন, উন্নয়ন বা সমাধান নয়। ইনকিলাব মঞ্চের নামে যে প্ল্যাটফর্ম তিনি গড়ে তুলেছিলেন তার মূল এজেন্ডাও ছিল নেতিবাচক। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ভারত বিরোধিতা এবং বিএনপি বিরোধী বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার রাজনীতি। কোনো ইতিবাচক কর্মসূচি বা গঠনমূলক প্রস্তাবনা তার রাজনীতিতে দৃশ্যমান ছিল না। এমনকি নির্বাচনী ইশতেহারেও তার কোনো স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা পাওয়া যায়নি। তাহলে কেন হাদিকে নিয়ে আবার কথা বলছি? আসুন সে ব্যাখ্যাটা করে বলি আপনাদের। জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি বলে দাবি করে তথাকথিত জুলাই বিপ্লবীরা, আসলে আমি বলি সন্ত্রাসীরা। আর সেই রক্তের উপর দাঁড়িয়েই ওসমান হাদিকে বানানো হলো নতুন পুতুল, যাতে করে আগের পুতুলগুলো ভেঙে পড়ার পর মঞ্চ খালি না থাকে। আবু সাইদ, মুগ্ধ, তাসিন এদের মৃত্যু নিয়ে যখন জনমনে প্রশ্ন উঠতে শুরু করলো, যখন মানুষ জিজ্ঞেস করতে শুরু করলো কার গুলিতে তারা মারা গেল, তখনই হঠাৎ করে হাদিকে সামনে নিয়ে আসা হলো। যখন এসব মৃত্যু বিরাট বিরাট সব প্রশ্ন নিয়ে মানুষের মনে দাঁড়ালো, মানুষ যখন মুখে বলতে শুরু করলো, তখনই একজন হাদির দরকার হলো, যেন তিনি ছিলেন জুলাইয়ের মূল সেনাপতি। মানে হাদিকে বানানো হলো জুলাইয়ের মূল সেনাপতি, যেন হাদির নেতৃত্বেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অথচ জুলাইয়ের রাস্তায় তাকে কেউ দেখেনি, কোনো গণমাধ্যমে তার কোনো ভিডিও নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিবাদী কণ্ঠ তার ছিল না। ছিল শুধু ধানমন্ডি 32 নম্বরে দাঁড়িয়ে গালি দেওয়া, আর সেটাই হয়ে গেল বীরত্ব। কি ভয়ঙ্কর গালি দিয়েছিল, এবং সেই গালি এখন বাংলাদেশের রাজনীতির সবচাইতে উল্লেখযোগ্য দিক হয়ে গেছে। এই গালি যথেষ্ট ছিল তাকে শহীদ বানানোর জন্য, আর শহীদ বানানোর পরই তাকে বঙ্গবন্ধুর জায়গায় বসানোর চেষ্টা শুরু হলো। কি ভয়ঙ্কর ভাবুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ওসমান হাদি হল করার পেছনে কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু অপমান, অস্বীকার আর প্রতিস্থাপনের রাজনীতি। বঙ্গবন্ধুকে হটিয়ে একজন কন আর্টিস্ট বা প্রতারককে বসানোর চেষ্টা হচ্ছে, যাতে করে রাষ্ট্রের ইতিহাস মুছে ফেলা যায় আর নতুন ইতিহাস লেখা যায়। যেখানে নেই মুক্তিযুদ্ধ, যেখানে নেই সংগ্রাম, যেখানে নতুন রাষ্ট্রের জন্মের কথা নেই, আছে শুধু গালি, বিদ্বেষ আর মুহূর্তের উত্তেজনা। হাদি ছিলেন সেই নতুন ইতিহাসের পাতায় নাম লেখানোর চেষ্টা, যেখানে শহীদ হওয়াই যোগ্যতা আর গালি দেওয়াই হচ্ছে রাজনৈতিক আদর্শ। হাদি নয়, হাদির লাশটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, হাদি কি দিয়েছেন এই দেশকে? আমাকে বলুন তো। কোনো গঠনমূলক রাজনীতি, কোনো সংগঠন, কোনো আন্দোলনের পরিকল্পনা? না, তিনি এসব কিছু দেননি। তিনি দিয়েছেন শুধু উগ্রতা, গালি, কি সব ছিঁড়ে ফেলতে চেয়েছেন, বিভাজন আর ভাষার নোংরামি। তিনি হয়েছেন সেই চরিত্র যিনি রাজনীতির মঞ্চে এসেছেন শুধু ভাঙার জন্য, গড়ার কোনো পরিকল্পনা নিয়ে নয়। আর তার মৃত্যুর পরও সেই ভাঙা রাজনীতি চলছে। তার লাশ এখন হাতিয়ার, যা দিয়ে আবারও ভাঙা যাবে, মুছে ফেলা যাবে ইতিহাস, আর বসানো যাবে নতুন প্রতীক। আজ যখন তার নামে হল, রাস্তা, প্রতিষ্ঠান করার দাবি উঠছে, তখন একই সময়ে দেশের অন্য প্রান্তে কেউ গুলিতে মরছে, কেউ নিখোঁজ হচ্ছে, কেউ বিনা বিচারে কারাগারে রয়েছে। সেসব মৃত্যুর কোনো মূল্য নেই। এখন বাংলাদেশ হয়ে গেছে হাদিল্যান্ড। কি বলবেন আপনি? জঙ্গি রিপাবলিক অব হাদিল্যান্ড, টেররিস্ট রিপাবলিক অব হাদিল্যান্ড। কারণ সেগুলো পারপাসফুল নয়। এই যে মৃত্যুগুলোর কথা এখন মানে সারা বাংলাদেশে ঘটছে, সেগুলো দিয়ে রাজনীতি করা যায় না, সেগুলো দিয়ে প্রতীক তৈরি করা যায় না, সেগুলো দিয়ে বঙ্গবন্ধুকে হটানো যায় না। তাই সেগুলো চাপা পড়ে যাচ্ছে, এই অসংখ্য মৃত্যু। কিন্তু কেউ জানে না, কেউ মনেও রাখছে না তাদের। হাদির মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের চরিত্র নয়, বরং এই রাষ্ট্রের রাজনীতির সারাংশ। এখানে মানুষের মূল্য নয়, মৃত্যুর মূল্য আছে। এখানে শহীদ হওয়াই বড়, কিন্তু কিভাবে মরলেন, কেন মরলেন, কার গুলিতে মরলেন সেটা জরুরি নয়। জরুরি হলো সেই মৃত্যু দিয়ে কিভাবে নতুন প্রতীক তৈরি করা যায়, কিভাবে হিরো বানানো যায়, কিভাবে পুরনো ইতিহাস মুছে ফেলা যায়, কিভাবে নতুন জুলাই হিরো বানানো যায়। আর সেই প্রক্রিয়ায় হাদি এখন সবচেয়ে বড় হিরো। তার আগে যারা মরেছে তারা ছিল ট্রায়াল, মানে এই আবু সাইদ, মুগ্ধ, তাহসিন সবাই ছিল ট্রায়াল, আর হাদি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাকে নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের নয়, বরং এই রাষ্ট্রের ভবিষ্যতের রূপরেখা, যেখানে প্রতীক হবে গালি, নেতা হবে শহীদ, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে রাজনৈতিক বার্তার হাতিয়ার। হাদি কি সত্যি জুলাইয়ের নায়ক, নাকি জুলাইয়ের ব্যর্থতার পর বানানো নতুন মুখ? তার মৃত্যু কি শোক, নাকি রাজনৈতিক সুযোগ তৈরির চেষ্টা? তার নামে হল করাটা কি শ্রদ্ধা, না বঙ্গবন্ধুকে অপমান, অস্বীকার? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা আর কখনো সত্যিকারের নেতা পাবো কিনা?
যিনি গালি না দিয়ে, শহীদ না হয়ে গঠনমূলক কাজে দেশ গড়বেন? উত্তর হলো আমরা পাবো না, কারণ এই রাজনীতিতে গঠনমূলক কাজের জায়গা নেই, আছে শুধু প্রতীক, শহীদ আর লাশ। আর হাদি এখন সেই লাশ যা দিয়ে চলছে নতুন খেলা। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে শরীফ ওসমান হাদি নামটি হঠাৎ করে আলোচনায় আসে 2024 সালের আগস্ট মাসে। তার আগে তিনি ছিলেন এক অপরিচিত যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু জুলাইয়ের ঘটনা প্রবাহ তাকে রাতারাতি একটি রাজনৈতিক প্রকল্পে পরিণত করে। এটা ছিল একটি শূন্যতার সুযোগ নেওয়ার খেলা। জুলাই আন্দোলনের নামে যে নানা প্রতীকী চরিত্র তৈরি করা হচ্ছিল, আবু সাঈদ বা মুগ্ধের মতো ব্যক্তিদের মৃত্যু এবং পরিচয় নিয়ে যখন জনমনের সংশয় এবং প্রশ্ন জাগছিল, তখন একটি বিকল্প হিরো দরকার হয়ে পড়েছিল ক্ষমতার নতুন বন্দোবস্তে। সেই শূন্যস্থান পূরণের জন্যই হাদিকে আনা হয়। তার ভূমিকা তৈরি করা হয় পরিকল্পিতভাবে। ধানমন্ডি 32 ভাঙচুরের সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রমণ করাই ছিল তার রাজনৈতিক অভিষেক। এটি কোনো স্বতঃস্ফূর্ত আবেগ নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক শুরুর ইশতেহার ছিল। সেই থেকে তিনি হয়ে ওঠেন নতুন যুগের, নতুন বন্দোবস্তের এক মুখপাত্র, যার ভাষা ছিল গালিগালাজ, যার সংস্কৃতি ছিল ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বড় কৌতুকের বিষয় হলো হাদির হত্যাকারী আজও অজানা, ন্যায় বিচার হয়নি, কিন্তু প্রতীকী রাজনীতির পুরোদমে চলছে। হলের নাম বদলের চেষ্টা, মিডিয়া কভারেজ, শোক সভা এসব চলছে। এটি দেখে স্পষ্ট বোঝা যায় যে হাদির লাশ ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক বার্তা পৌঁছানোর জন্য বেশি জরুরি ছিল। বাংলাদেশের রাজনীতিতে লাশের রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু হাদির ক্ষেত্রে এই রাজনীতি অনেক বেশি নির্লজ্জ এবং খুবই হিসাব করে তৈরি করা হয়েছিল। সেই হিসাব ফেল করছে। তার মৃত্যুর পর যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, সেটি নিয়েও প্রশ্ন তোলা যায়। একই সময় রাজনৈতিক সহিংসতায় নিহত অন্যান্যদের মৃত্যু কোনো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেনি। এই বৈষম্য স্পষ্ট করে দেয় যে হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটি রাজনৈতিক প্রকল্প। হাদি হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ এবং এর ন্যায় বিচার হওয়া প্রয়োজন, কিন্তু এই ন্যায় বিচারের দাবির আড়ালে যে রাজনৈতিক প্রকল্প চালু হয়েছে, তা আসলে ন্যায় বিচারের চেয়ে ক্ষমতার রাজনীতির সাথে বেশি সম্পর্কিত। হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে শোক, রাজনীতি এবং প্রতীকী ক্ষমতা প্রদর্শন হচ্ছে, তা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের নতুন রাজনীতিতেও পুরনো কৌশলী কাজ করছে। জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি। জীবিত হাদির চাইতে বাংলাদেশের রাজনীতিতে হাদির লাশ যে আরো বেশি কিছু দিচ্ছে, সেটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু এটাও ফেল করছে এবং এই ফেইলিওরের দায়ভার নিয়েই বাংলাদেশ সামনে এগুচ্ছে। বাংলাদেশের নতুন বন্দোবস্ত ভয়াবহভাবে ফেল করছে। ভালো থাকবেন সবাই।